তখন আমার বয়স 18। গরমের ছুটিতে শান্তিপুর গ্রামে গেছি বেড়াতে আমার একমাত্র মাসির বাড়িতে। আমার মাসির নাম প্রিয়া দেবী। মাসির বয়স তখন ৩৯। মেসো মিলিটারিতে চাকরি করে। বর্তমানে উনি লাদাখে আছেন। মাসির কোনো বাচ্চা কাচ্চা হয়নি, তবে প্রতিবার মেসো এলে চেষ্টার কমতি রাখেন না। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতকালই মেসোর ছুটি শেষ করে চাকরিতে গিয়েছে, আর আমি এলাম আজ দুপুরে মাসিদের বাড়িটা নদীর পাশেই, একতলা একটা বাড়ি, সামনে একটু উঠোনের মতো, চারপাশে পাঁচিল দেওয়া, পেছনের রান্নাঘর, ৩ দিকে টিনের ঘেরাও, আর সামনে একটা পর্দা টাঙানো। আমি মাসির বাড়িতে ঢুকে মাসি মাসি বলে চেঁচাতে লাগলাম। কোনো সাড়া পেলাম না। তবে ঘরের দরজা খোলা দেখে আমি ঘরে ঢুকে জামা বদলে নিলাম। হঠাৎ করে পেছন থেকে মাসির ডাক শুনতে পেলাম, বাবু তুই? আমি ঘুরে তাকাতেই অস্বস্তিতে পড়ে গেলাম। মাসি একটা কালো পেটিকোট আর বুকে একটা লাল ভিজে গামছা জড়িয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম মাসি স্নান করছিলেন, আমার ডাকে চলে এসেছেন। মাসি এবার সামনে এসে বেশ অভিমান করেই বলল, এতদিন পর বুঝি এই পরমুখী মাসিটাকে মনে পড়ল তোর? আমি আমার মা বাবার একমাত্র সন্তান। মাসি আমাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে, অথচ এই মাসিকেই দেখে কেন জানি আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমি বললাম, এতদিন পর এসেছি তো কি হয়েছে, এবার অনেক দিন থেকে পুষিয়ে দেব, দেখো পরে আবার আমার জ্বালাতন সহ্য না করতে পেরে তাড়িয়ে না দাও। তুই যত পারিস আমাকে জ্বালাস, তাতে আমার আপত্তি নেই। যা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। এই বলে মাসি তার ঘরে গেল কাপড় পরতে। আমি রান্নাঘরের পাশের জায়গায় গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসতেই দেখতে পেলাম দড়িতে ঝুলছে কালো একটা ছোট পোশাক। সেটা যে মাসির তাতে সন্দেহ নেই। মাসিকে একটু আগে যেমন লাগছিল, এখনই শুকোতে দেওয়া ছোট পোশাক দেখেও তেমনই লাগছে। আমি কাছে গিয়ে সেটা হাতে তুলতেই চোখ আটকে গেল। এমন সময় মাসির ডাক শুনে সমবেত ফিরে পেলাম। ছোট পোশাকটা দড়িতে ঝুলিয়ে আমি রান্নাঘরে গেলাম। খাওয়া দাওয়াটা ওখানেই হয়। খেতে খেতে মাসি আমাকে বাড়ির কথা জিজ্ঞেস করল, আরও অনেক বিষয়ে প্রশ্ন করল। আমি শুধু হ্যাঁ হুঁ করে উত্তর দিচ্ছিলাম। আমার চোখ বারবার মাসির সৌন্দর্যে আটকে যাচ্ছে। মাসি বেশ ফর্সা, একটু স্বাস্থ্যবান হয়েছে, তবে লম্বা হয় বেশ লাগে। তবে রান্নাঘরের পাশের জায়গায় ছোট পোশাক দেখার পর থেকেই চোখটা বারবার মাসির দিকেই আটকে যাচ্ছে। নীল শাড়িটাতে বেশ মানিয়েছে। আমি কোনো মতে খেয়ে ঘরে গেলাম। ঘরে শুয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম। সন্ধে হবার কিছু আগে ঘুম ভাঙল। মাসি আমাকে চা দিল, আর একটা চাবি দিয়ে বলল, যাহ, চাটা খেয়ে নদীর ধার থেকে ঘুরে আয়, ভালো লাগবে। আর এই চাবিটা রাখ, আমি একটু মন্দিরে যাব। আমি চলে এলে তো এলামই, আর না এলে তুই এই চাবিটা দিয়ে তালা খুলিস। এই বলে মাসি বেরিয়ে গেল। আমি নদীর ধারে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হেঁটে বাড়ি ফিরছি। একটু হেঁটে রাস্তার পাশে একটা গাছের আড়ালে বসলাম। কিছুক্ষণ পর যেই গাছের আড়াল থেকে বেরোবো, অমনি রাস্তায় দুটো নারী বিপরীত দিক থেকে এসে মিলিত হয়ে থামল। আমি ভাবলাম ওরা চলে গেলে তবেই বেরোব, নইলে এই সন্ধেবেলায় আড়াল থেকে বেরুতে দেখলে অন্য কিছু ভাবতে পারে। নারী দুটোর একজন মাসির বয়সী, আরেকজনের বয়স ৪৫ হবে। তাদের কথা শুনে জানলাম বয়সে যে একটু বড় তার নাম রেখা, আর ছোটটা মালা। আমি আড়ালে থেকে তাদের কথা শুনতে লাগলাম। রেখা বলল, হ্যাঁ রে মালা, এই সন্ধেবেলা কোথায় যাচ্ছিস? মালা বলল, আরে রেখা বৌদি, যেই তো প্রিয়াদির বাড়িতে, ও ব্লাউজ পেটিকোট বানাতে দিয়েছিল, ওটা দিতে যাচ্ছি। রেখা বলল, দেখি ব্লাউজগুলো। ইস, ব্লাউজের কি অবস্থা, এই হালকা ব্লাউজ কেন যে পরে বুঝি না। মালা বলল, কি যে বলো না, গরম বলেই হালকা কাপড়ের ব্লাউজ বানিয়েছে। রেখা বলল, গরম না ছাই, আমাদের গরম নেই বুঝি? আরে প্রিয়া ও সৌন্দর্য সবাইকে দেখাতে চাই বলে এই রকম পরে। এই বলে রেখা নামের মহিলাটি চলে গেল। মালা ওখানে দাঁড়িয়ে বলল, প্রিয়াদিকেও ব্যাপারটা বলতে হবে, বলেই মালা চলে গেল। আমি আড়াল থেকে বেরিয়ে মালার পিছু পিছু বাড়ি যাচ্ছি, আর এতক্ষণ যা শুনলাম তা ভাবছি। মালা ঘরে ঢোকার কিছুটা পরেই আমি ঢুকলাম। আমি কোনো শব্দ না করে ঘরে ঢুকে ভাবছিলাম, একটু আগে যা শুনেছি, আমার ইচ্ছে হলো ওদের কথা আড়াল থেকে শোনার। আমি বারান্দায় এসে মাসির ঘরের সামনে এসে দাঁড়ালাম। এমন সময় বিদ্যুৎ চলে গেল। ভেতর থেকে আওয়াজ আসলো, মালা, বাইরে চল, এই গরমে থাকা সম্ভব না। শুনে আমি দ্রুত আমার ঘরে চলে এলাম। প্রিয়া মাসি বলল, শোন, আমি না বলা পর্যন্ত তুই বিকাশ থাকে এই বাড়িতে আসতে নিষেধ করবি। আজই ওকে এটা জানাবি। বাবু বাড়িতে বুঝতেই পারছিস, জানাজানি হলে ঝামেলায় পড়ে যাব। তা না হয় বলবো, কিন্তু এভাবে আর কতদিন?
গোপাড়ার মহিলারা যেভাবে আমাদের, বিশেষ করে তোমার পিছে লেগেছে, তাতে কদিন যে শাক দিয়ে মাছ ঢাকতে পারব ভগবানই জানেন। আজ রেখা খোঁচা মেরে কিছু কথা শুনিয়ে দিল। ওদের আলাপ থেকে বুঝতে পারলাম বিকাশদার সাথে এই দুজনের গভীর সম্পর্ক আছে। দুজনের স্বামী বাইরে থাকে বলে বিকাশদার সাথে একটু সময় কাটায়। আরও জানতে পারলাম দুজন আমাকে পটিয়ে কিছু একটা করতে চায়। এসব বলে দুজন ওখান থেকে উঠল। মালা দরজা দিয়ে বেরিয়ে যেতেই মাসি তার ঘরে ঢুকল। আমি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে বেরোলাম। কিছুক্ষণ পর বাড়িতে ঢুকে মাসি মাসি বলে ডাকতেই মাসি দরজা খুলে বেরিয়ে এলো, পরনে একটা নীল ম্যাক্সি। মাসি আমাকে বলল, কোথায় ছিলিস রে বাবা? আমার বুঝি চিন্তা হয় না? হাতমুখ ধুয়ে আয়। আমি রান্নাঘরের পাশের জায়গায় যেতে যেতে ভাবতে লাগলাম, মাসির এই ব্যাপারটা একটু অন্য রকম। ব্যাপারটা একদম গুলিয়ে যাচ্ছে। তবে মাসির কথা ভাবতে আমার কেমন যেন লাগছিল। বারবার মাসির কথা মনের মধ্যে ভেসে উঠছে। এসব ভাবতে ভাবতে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। একটু পর বাতি ঝেলে মাসি এলো। মাসি এসে আমার পাশে বসে এক গ্লাস দুধ এগিয়ে দিল। নে বাবা, দুধটুকু খেয়ে নে, তুই অনেক ক্লান্ত, এটা তোকে শক্তি যোগাবে। দেখিস না মায়েরা নিজের সন্তানদেরকে কত যত্ন করে। অবশ্য ভগবান আমাকে সেই সুযোগ দেয়নি। আমি কোনোমতে গ্লাসের দুধটা খেয়ে মাসিকে গুড নাইট বললাম। মাসির আচরণে এই পরিবর্তন বুঝতে পারলেও সাহসের অভাবে আমি কিছুই করতে পারিনি। অনেক কষ্টে ঘুমালাম, আর ঘুমের ভেতর মাসিকে স্বপ্নে দেখলাম। বন্ধুরা, ইউটিউবের করা নিয়মের কারণে স্বপ্নে যা দেখেছি তা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে। পরদিন ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11টা বেজে গেল। আমি ভাবলাম এখনই স্নান সেরে ফেলা দরকার। আমি স্নানঘরে যেতেই মাসির শুকোতে দেওয়া ছোট পোশাক নজরে এলো। তার মানে মাসি একটু আগে স্নান সেরে ফেলেছে। মাসি যাতে বুঝতে পারে সেজন্য আমি ছোট পোশাকটা নিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম। সুগন্ধ নাক থেকে যেতেই ছিল না। অনেক ভালো লাগছিল। স্নান সেরে ঘরে পৌঁছতেই মাসির ডাক পেয়ে খেতে গেলাম। মাসির মাথারে একটা লাল টিপ আর সিঁদুর, নাকে একটা রিং পরা, তাতে মাসিকে অনেক সুন্দর লাগছিল। আমি ঠিক করলাম আজ সারাদিন মাসির পাশাপাশি থাকব। মাসি আমাকে খেতে দিয়ে পাশে এসে বসে কথা বলতে লাগল। তবে মাসির মিটিমিটি হাসিটা আমাকে বেশ অস্বস্তিতে ফেলেছে। আর কোনো কথা খোঁজে না পেয়ে আমি চুপচাপ খেয়ে মাসির পাশে বসে রান্না দেখতে লাগলাম। আমার কাছে পুরো দৃশ্যটা কাল্পনিক মনে হলেও তা যে বাস্তবতা বুঝতে পারছিলাম। আমি মাসির কাছ থেকে উঠে চলে এলাম। ধরা পড়ে আগেই। দুপুরে খেয়ে আমি আমার ঘরে একটু ঘুমোতে চেষ্টা করলাম। হঠাৎ মাসির ঘরের দরজা খোলার আওয়াজে আমি সজাগ হলাম। বুঝতে পারলাম মালা এসেছে। আমি উঠে মাসির ঘরের দরজায় কান পাততেই শুনলাম, ধ্যাৎ, ওকে দিয়ে কিছুই হবে না। তুই বল না, আজ আমি যে পোশাক পরেছি তা দেখে যে কারোর মন আটকে যাওয়ার কথা। আর রান্নার পুরোটা সময় একটু অগোছালোভাবে ছিলাম, তবুও ওর কোনো সাড়া নেই। মালা বলল, আহা দিদি, তুমি ওর উপর রাগ করছো কেন? আমার মনে হয় তুমি ওর মাসি, তাই যদি কিছু মনে করো বা ওকে বকা দাও বা ওর মাকে বলে দাও, তাই কিছু পড়ছে না। তাই আমি বলি কি। পুরোটা ফিসফিসিয়ে বলাতে আমি কিছুই শুনতে পেলাম না। শুধু এটুকুই শুনলাম, মাসি বলছে, তুই পরীক্ষ বটে, তাহলে এক কাজ কর, তোর বোনেপোটাকে বলিস ওটা নিয়ে যেন 5টার দিকে চলে আসে। আমি বাবুকে নিয়ে তখনই বেরোব। তাহলে আমি যাই, দেরি করলে আবার চিনুকে পাওয়া যাবে না। এই বলে মাসি বেরিয়ে গেল। আমি বিছানায় শুয়ে পড়তেই মাসি ঘরে এলো। আমার পাশে বসে বলল, বাবু ঘুমিয়ে পড়েছিস? বললাম, না মাসি, কেন? চল আজ একটু বেরিয়ে আসি, পাশেই শহরে একটু ডাক্তার দেখব, তারপর না হয় দুজনে মিলে একটা মুভি দেখে বাড়ি ফিরব। আমি বললাম, ওকে, চল। এরপর দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মাসি দরজায় তালা দিয়ে বেরুতে লাগল। মাসিকে একদমই চিনতে পারছি না। সকালেই যিনি অগোছালোভাবে শাড়ি পরেছিলেন, এখন দেখি একদম গুছিয়ে শাড়ি পরেছেন। লাল সিঁদুর, লাল টিপ, লাল লিপস্টিক, আর নাকে একটা রিং দিয়ে সাজানো মুক্তা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। গ্রাম থেকে এই ছোট শহরটাতে আসতে আস্তে আস্তে 6:30 বেজে গেল। মাসি গাড়ি ভাড়া দিয়ে বিদায় দিল। ডাক্তারের চেম্বার থেকে বেরোলাম 7:30টায়। এবার আর একটা অটোতে করে সিনেমা হলে চলে গেলাম। মাসির জায়গাটা ভালো জানা, মেশোর সাথে নাকি প্রায়ই আসে। মাসি আমাকে নিয়ে যে মুভিটা দেখল তা বেশ ভালোই। তবে মুভির মাঝখানে মাসি টয়লেটে গেল আর ফিরেও এলো একটু অগোছালোভাবে। আমি শুধু ভাবতে লাগলাম, মাসি হঠাৎই ভেষ ধরল কেন? তাহলে আজ রাতেও কি কিছু হবে? মুভিটা শেষ হতেই আমরা বেরুলাম। তখন প্রায় রাত 10টা। মাসিকে যাওয়ার কথা বলতেই মাসি অবাক হয়ে বলল, পাগল হয়েছিস? এত রাতে কোনো অটোওয়ালা যেতে চাইবে না। আমার এক পরিচিত দিদির একটা হোস্টেল আছে, ওখানেই থাকবো আমরা। একটা অটো নিয়ে প্রায় 20 মিনিটের মধ্যেই একটা গলির সামনে দাঁড়ালাম।
ভাড়া মিটিয়ে মাসি গলি ধরে এগোতে লাগলো। আমি মাসির পেছন পেছন যেতে লাগলাম। একটা গেটে দুটো লোক বসা ছিল। মাসি কি যেন বলল, তারপর তারা আমাদেরকে একটা ঘরের সামনে দিয়ে চলে গেল। আমাকে বাইরে দাঁড় করিয়ে মাসি ভেতরে ঢুকল। ভেতরে আরও দুটো নারী ছিল। তারা যে মাসির পরিচিত তা বোঝা যাচ্ছে। একটু পরেই মাসি একটা মহিলাকে সাথে নিয়ে বেরিয়ে এলো। তারা দুজন সামনে আর আমি পেছন পেছন যেতে লাগলাম। পুরানো এই বাড়িটির দোতলার একদম উত্তরের ঘরের সামনে এনে মহিলাটি চাবি দিয়ে চলে গেল। মাসি চাবি খুলে ভেতরে ঢুকল। আমিও তাই। বাতি জ্বালতে বেশ ভালো লাগল। সাজানো একটা খাট, বড় একটা খাট, লাগোয়া বাথরুমও আছে, একটা টেবিলও আছে। আমরা ঘরে ঢোকার একটু পরেই সেই মহিলাটি দুটো তোয়ালে আর একটা পরিষ্কার লুঙ্গি দিয়ে গেল। মাসি ওটা নিয়ে ওকে বলল ঘরে খাবার দিতে। আমি তো বেশ অবাক, এরা এত যত্ন করছে, ব্যাপারটা কি? মাসিকে জিজ্ঞেস করতেই বলল, এই